ড্রামার শুরুতে আমরা একটা মেয়েকে দেখি, যে কিনা ঘোড়ায় চড়ে বিজয়ের পতাকা নিয়ে রাজ্যের মধ্যে দিয়ে আসছিল। রাজ্যের সবাই বলাবলি করছিল জেনারেল সিহি জয়ী হয়ে ফিরে এসেছে। এই জয়ের উৎসব আতশবাজি দিয়ে উদযাপন করছিল সবাই। কিন্তু জেনারেল সিহি যখন বাড়ি আসে তখন দেখে তার বাড়ির সবার মৃতদেহ এদিক ওদিক পড়ে আছে। সিহি তার বাবা মাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাবাকে পেয়ে কাছে যায়, কিন্তু বাবা অনেক আহত। তার অবস্থা এমন যে তিনি আর বাঁচবেন না। তিনি সিহিকে পালিয়ে যেতে বলেন, কিন্তু সিহি তাকে নিয়ে যেতে চায়। এক পর্যায়ে সিহির বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এমন সময় সিমেনশনের বাড়ির চালের ওপরে মাস্ক পরে কাউকে দেখা যায়। সিহি সেদিকে দেখে তাকে পরিচয় জিজ্ঞাসা করে, কিন্তু ছেলেটা সামনে ধোয়ার কুয়াশা তৈরি করে যাতে চেহারা দেখা না যায়। সিহি কুয়াশা কাটাতে তার ম্যাজিক স্পেল ইউজ করে। এর মধ্যে ছেলেটা তাকে আক্রমণ করে। দুজনের মধ্যেই কিছুক্ষণ লড়াই চলে। এক পর্যায়ে মেনশনের এক গাছের নিচে মাস্ক পরা ছেলেটা সিহিকে শেষ করে। আর সিহির প্রাণের শক্তি নিয়ে যেন গাছটি সজীব হয়ে ফুল ফুটে ঝরেও পড়ে, আর ছেলেটা হাসতে থাকে। এরপর দৃশ্য চলে যায় শ্যান মেনশনে, যেখানে আমরা আরেকটা মেয়েকে দেখি যে হুট করে উঠে উদ্গ্রীব হয়ে যায়, যেন নিজেকে জীবিত ভেবে আশ্চর্য হচ্ছে। আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে বুঝতে পারে এটা তার শরীর না। আসলে সিহি পুনর্জন্ম লাভ করেছে, আর শ্যান চিংয়ের শরীর এসেছে। চিংয়ে আবার মাস্টার শ্যানের বৈধ মেয়ে হলেও বড় মেয়ে শ্যান চিয়াংলিন বেশি ক্ষমতাধর। যতই অবৈধ মেয়ে হোক, তার ম্যাজিক্যাল পাওয়ার ছিল, কিন্তু চিংয়ের ছিল না। এরপর রুমে আসে চিংয়ের দাসী, আর তার খোঁজ খবর নিতে থাকে। তখনই রুমে আসে চিয়াংলিন, বেশ হুঙ্কার ছেড়ে আসে, আর চিংয়েকে অত্যাচার করতে ম্যাজিক চাবুক বের করে। চিংয়ে তার ম্যাজিক স্পেল ইউজ করতে গিয়ে দেখে তার ম্যাজিক কাজ করছে না, মানে শরীর পরিবর্তনের সাথে পাওয়ারও চলে গেছে। কিন্তু শক্তি টেকনিক তো আর লোভেনি, তাই কৌশল দিয়ে চিয়াংলিনকে পরাস্ত করে, আর চায়ের কাপ ভেঙে মুখের কাছে নিয়ে বলে, আমার ম্যাজিক পাওয়ার নেই, কিন্তু বুদ্ধি আছে। নিজের চেহারা নষ্ট করতে না চাইলে আমার পেছনে লাগতে এসো না, তাহলে সারা জীবন জীবন্ত নরকে কাটাবে। চিয়াংলিন কিছুটা ভয় পেয়ে বেরিয়ে যায়। চিংয়ে এবার দাসের কাছে জানতে পারে সিমেনশনে নাকি সবকিছু বাজেয়াপ্ত করা হয়েছে, আর সেখানে সবাই নাকি সুইসাইড করেছে। মাস্টার শি নাকি প্রতারণা করেছিল, আর সেই দায় মাথায় নিয়ে সবাই আত্মহত্যা করেছে। এমনকি জেনারেল সিহিকেও মাস্টার শি মেরে ফেলে। চিংয়ের নিজের পরিবারের এমন মিথ্যা অপবাদ শুনে দ্রুত ছুটে যায়। গিয়ে দেখে আসলে সবকিছু বাজেয়াপ্ত করা হচ্ছে, আর রাজ্যের সবাই অবাক হয়ে যায় এই ঘটনা শুনে। ক্রাউন প্রিন্স পেইল্যাং এর হৃদয় ভেঙে যায়। সব জিনিসপত্র বাজেয়াপ্ত করার সময় সিহির বিয়ের ড্রেস দেখে সে ইমোশনাল হয়ে পড়ে। আসলে পেইল্যাং এর সাথেই বিয়ে হওয়ার কথা ছিল সিহির, তাই বিয়ের ড্রেস নিয়ে পেইল্যাং বুকে জড়িয়ে ধরে। দূর থেকে চিংয়ে এসব দৃশ্য দেখে ইমোশনাল হয়ে পড়ে। এর মধ্যে কোথা থেকে উড়ে এসে হাজির হয় পেইশু, সম্পর্কে রাজার আদরের ভাই, আর পেইল্যাং এর চাচা। পেইশু বিয়ের ড্রেসটা নিয়ে ওপরে উঠে বসে। এরপর বলে, এই ড্রেসটা খুবই সুন্দর, কোয়ার্টারের ডান্সারকে পরালে আরো সুন্দর লাগবে। কোয়ার্টার বলতে এখানে নর্তকীদের যে পতিতালয় থাকে সেটা বোঝানো হয়েছে। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। প্রতি স্পিনে বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, ভাগ্য পরীক্ষা করুন। ঘুরিয়ে দিন স্পিন আর জিতে নিন রিয়েল প্রাইজ। খেলুন আপনার পছন্দের ম্যাচে আর পান ফ্রি বোনাস একদম ফ্রি। সহজ অর্থ প্রদান, ইউপিআই, ফোনপে, জিপে এবং আরও অনেক কিছু দিয়ে অর্থ প্রদান করুন এবং উত্তোলন করুন দ্রুত এবং নিরাপদ। 24/7 সহায়তা। আপনার যে কোনো প্রয়োজনীয় কাজে আপনাকে সাহায্য করার জন্য 24 ঘন্টা প্রস্তুত। সাইন আপ পুরস্কার থেকে শুরু করে ম্যাচের পূর্বাভাস পর্যন্ত আপনার গেমিং অভিজ্ঞতাকে আরও রোমাঞ্চকর করে তুলতে অবিশ্বাস্য বোনাসে পরিপূর্ণ। এখনই সাইন আপ করুন, লিঙ্কটি আমার বায়োতে দেওয়া আছে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড আরফিনা2 ব্যবহার করুন। 12,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস দাবি করতে মাত্র 200 টাকা জমা দিন। এখনই অ্যাকশনে যোগ দিন এবং প্রতিটি ম্যাচকে জয়ের মুহূর্ত করে তুলুন। পেইল্যাং বলে, এটা বিয়ের ড্রেস, এটাকে অপমান করতে দিতে পারে না সে। পেইশু বলে, যার হাতে এই ড্রেস থাকবে সেটা তার। এবার দুজনের মধ্যে পাওয়ার ইউজ করে ফাইট শুরু হয়। পেইল্যাং কোনোভাবে ড্রেসটা নিতে পারে না। চিংয়ে এসব দেখে রেগে যায়, আর এক পর্যায়ে পেইশুয়ের পেছনে এসে ড্রেসটা টান দিয়ে নিতে গেলে ছিঁড়ে যায়। পেইশু এবার চিংয়েকে আক্রমণ করে, কিন্তু সামনে আসে পেইল্যাং। এবার দুজনের মধ্যে আবার লড়াই হতে থাকে, কিন্তু এক পর্যায়ে পেইশু পেছনে চিংয়েকে দেখে লড়াই বন্ধ করে চলে যায়। পেইল্যাং এবার জিজ্ঞাসা করে চিংয়ে কে, আর কিভাবে এটা করলো। চিংয়ে বলে, সিহি একবার তাকে উপকার করেছিল, তাই আজ তার প্রতিদান দিচ্ছিল। পরে পেইল্যাং হাত ধরে চিংয়েকে তুলতে যায়, কিন্তু চিংয়ে ছেঁড়া কাপড়ের অংশ পেইল্যাং এর হাতে দিয়ে চলে যায়, আর মনে মনে বলে, এখন পরিচয় দেওয়ার সময় হয়নি। আমি আগে আসল সত্য বের করব, যে কারা আমার পরিবারের খুনের পেছনে দায়ী, তারপর সবকিছু।
এরপর চিংয়ে সেন মেনশনে ফিরে আসে। জিয়াংলিন 2 চাকর আর দাসী নিয়ে আসে। এরপর চিংয়েকে জিজ্ঞাসা করে হঠাৎ এত সাহস কি করে হলো তার। চিংয়ে বলে উস্কে দিতে এসো না, তোমারই ক্ষতি হবে। এই কথা বলার ফাঁকে জিয়াংলিনের চাকর ঘরের ধূপ চেঞ্জ করে দেয়। এরপর তারা চলে যায়। রাতে সেই ধূপের প্রভাবে যখন চিংয়ে জ্ঞান হারায় তখন জিয়াংলিন আর তার চাকর চিংয়েকে নিয়ে যায় নর্তকীদের কোয়ার্টারে। সেখানে আগে থেকে অনেকগুলো পুরুষ ঠিক করে রাখে চিংয়ের সম্মান নষ্ট করে মাস্টার শ্যানের কাছে চিংয়েকে ছোট করার জন্য। এরপর সেই লোকগুলোকে জিয়াংলিন বুঝিয়ে দিচ্ছিল যেন চিংয়েকে মেরে না ফেলে। চিংয়ের জ্ঞান ফিরে এলে সে সব শুনতে পায় আর প্ল্যান করে ফেলে। লোকগুলো রুমে ঢুকে দেখে চিংয়ে নেই। চিংয়ে সবার মুখে ধুলো দিয়ে চলে আসে। সবাই তো এবার পিছু নিতে থাকে। এক পর্যায়ে পেইশু সেখানে চলে আসে আর লোকগুলোকে মেরে চিংয়েকে টানতে টানতে নিয়ে যায়। সবাই বলাবলি করে প্রিন্সের হাতে পড়েছে, মেয়েটার আজ রক্ষে নেই। অন্যদিকে চিংয়েকে বাবার সামনে ছোট করতে মাস্টার শ্যানকে কোয়ার্টারে ডেকে আনে আর বলে আজ এখানে পাওয়া যাবে চিংয়েকে। মাস্টার শ্যান বলে চিংয়ে আসলে শ্যান পরিবারের সম্মান নষ্ট করে ফেলেছে। জিয়াংলিন আর লোকেরা খুঁজতে বের হয়ে যায়। পেইশু তো চিংয়েকে একটা রুমে নিয়ে যায়। এরপর হাত কেটে সেটা শুষে নেয়। তারপর দেখে এর শরীরে পেইশুয়ের শরীরে বিষের নিরাময় আছে, একে তো লাগবেই। কিন্তু চিংয়ে পালিয়ে যেতে চায়। তখন আবার জিয়াংলিনের লোকেদের আসতে দেখে ভয় পেয়ে যায়। পেইশু বলে ভেবে দেখো কি করবে তুমি। কি আর করার। চিংয়ে হাঁটু গেড়ে পেইশুয়ের সামনে বসে অনুরোধ করে, কিন্তু এটা পেইশুয়ের পছন্দ না, তার পছন্দ উগ্র আচরণ। এখন রাগে চিংয়ে গলা চেপে ধরে। তখন পেইশুয়ের পশুত্ব জেগে ওঠে। চিংয়েকে জড়িয়ে ধরে গলায় কামড় দেয়। তার চোখ লাল হয়ে যায়। তখনই আবার জিয়াংলিনরা এই রুমে আসে, কিন্তু পেইশুয়ের এই রূপ দেখে বেরিয়ে যায় দ্রুত। তখন চিংয়ে দেখে পেইশুয়ের ঘাড়ে সেই চিহ্ন যেটা সেদিন সুমেনশনে আক্রমণ করতে আসা মাস্ক পরা ছেলেটার ঘাড়ে দেখেছিল। চিংয়ে বুঝতে পারে পেইশু তার পরিবারের খুনি। 3 দিন পর যখন চিংয়ে বাড়ি ফিরে আসে তখন জিয়ানলিন সেখানে ঝামেলা করতে চলে আসে। চিংয়েও কম যায় না, একটা লাঠি তুলে মারতে শুরু করে। ম্যাজিক পাওয়ার নেই তো কি হয়েছে, হাতের জোর তো আছে। এভাবে অনেকক্ষণ মেরে মন শান্ত করতে পারে। তবে এরপর জিয়াংলিন আরো রেগে গিয়ে ম্যাজিক্যাল চাবুক দিয়ে চিংয়েকে বন্দি করে উপরে তুলে ধরে। তখন দাসীরা সেখানে কিছু করতে নিষেধ করে, কিন্তু জিয়াংলিন শোনে না, আজ যেন মেরেই ফেলবে। চিংয়ে বলে অবৈধ মেয়ে সবসময় নিচেই থাকবে। জিয়াংলিন টর্চার বাড়িয়ে দিতে চায়, কিন্তু তখন কোথা থেকে পেইশু এসে চিংয়েকে প্রোটেকশন দেয়। চিংয়ে বলে তুমি তাহলে সেদিন আত্মা কানেক্ট করতে কাজ করেছিলে, যাতে বিপদে পড়লে হেল্প করতে পারো। কিন্তু এরপর চিংয়ে জ্ঞান হারায় আর পেইশু তাকে নিয়ে চলে যায়। জিয়াংলিন তো অনেকটা হিংসা করতে থাকে। এদিকে জিয়াংলিনের দাসী বলে চিংয়ে মনে হয় প্রিন্সকে সিডিউস করে প্রাসাদে ঢুকতে চায়। এবার তো জিয়াংলিন আরো রেগে যায় আর দ্রুত বাবাকে জানানোর জন্য যায়। চিংয়ের ভালো জায়গায় বিয়ে হবে এটা তো জিয়াংলিন মেনে নিতে পারবে না। অন্যদিকে চিংয়েকে দেখা যায় পেইশুয়ের কোলে মাথা রেখে আছে। তখন জ্ঞান ফেরে আর তখনই পেইশু বলে তুমি অনেক চালাক, তুমি ইচ্ছা করে জিয়াংলিনকে উত্তেজিত করেছো যাতে সে তোমাকে মারতে যায়, আর আমি তোমাকে বাঁচাই কিনা। আমি বাঁচালে তুমি শ্যান পরিবার থেকে বের হতে পারবে সহজে, আর না হলে বুঝতে পারবে আমার কাছে তোমার মূল্য নেই। এরপর চিংয়েকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। চিংয়ে তখন হাসতে হাসতে বলে আমার থেকে তো আপনিই বেশি চালাক, তাই না প্রিন্স? এরপর পেইশু তো রেগে গিয়ে চিংয়েকে গলা চেপে ধরে আর ম্যাজিক স্পেল ইউজ করে অনেকগুলো ছুরি দিয়ে আঘাত করার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু চিংয়ে ভয় না পেয়ে হাসতে থাকে। এটা দেখে তো পেইশু আরো শক্তি দিয়ে আক্রমণ করে, কিন্তু কেন যেন আঘাত করতে পারে না। তখনই বাইরে খবর আসে ক্রাউন প্রিন্স দেখা করতে এসেছে। পেইশু নিজেকে শান্ত করে রেডি হয়ে যায় দেখা করতে। পেইলেংকে জিজ্ঞাসা করে কেন এ সময় এসেছে। পেইলেং বলে রাজার আদেশে একজনের খোঁজ করতে এসেছে। শ্যান পরিবারের মেয়েকে নাকি পেইশু তুলে এনেছে, তাকে যেন সসম্মানে নিরাপত্তা দিয়ে বাড়ি ফিরিয়ে দেয়। পেইশু হেসে বলে চিংয়ের জন্য আসলে কোনটা নিরাপদ। এরপর পেইশু ডাক দেয় চিংয়েকে। মুখে মেকআপ পরে চিংয়ের সামনে আসে, কিন্তু পেইশু ম্যাজিক দিয়ে মুখের কাপড় সরিয়ে নেয়। পেইলেং দেখে চিনতে পারে এই মেয়েকে সেদিন মেনশনে দেখেছিল। এরপর পেইলেং তো পেইশুকে বলে তার প্রাসাদে লোকের অভাব আছে, তাই চিংয়েকে নিয়ে যেতে চাই। পেইশু বলে চাইলে নিয়ে যাও। পেইলেং এবার চিংয়েকে তার সাথে যেতে বলে, নিরাপত্তার আশ্বাস দেয়। চিংয়ে তখন পেইলেং এর কোমরে সেই পেন্ডেন্ট দেখতে পায় যেটা চিংয়ে উপহার দিয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেই দৃশ্য। দুইজনের মধ্যে সুন্দর সম্পর্ক ছিল, সবাই বলতো এরা একে অন্যের জন্য তৈরি। পেইলেং আর সিহিকে দেখেও মনে হতো তারা একে অপরকে অনেক ভালোবাসতো।
সিন বর্তমানে আসলে চিংয়ে মনে মনে বলে, আমার পরিবারের খুনির ঘাড়ের চিহ্নের সাথে পেইশুয়ের মিল আছে, তাই আমাকে তার কাছাকাছি থাকতে হবে সত্য জানতে। তাই তোমার সাথে যাব না। এরপর পেইশুয়ের কাছে গিয়ে বলে, আপনার চিন্তার জন্য ধন্যবাদ, তবে আমি তো প্রিন্সের সাথে আজীবন থাকার প্রতিজ্ঞা করেছি। পেইল্যাং আর কি বলবে, চলে যায়। এরপর পেইশু তার প্রাসাদের টোকেনের কপি চিংয়েকে দেয়। পরের দৃশ্যে দেখা যায় পেইশু পুকুর পাড়ে বসে মাছেদের খাবার দিচ্ছিল। তখন গার্ড ডু হ্যাং এসে জানায় পেইশু যেটা সন্দেহ করেছিল সেটাই হয়েছে। তবে সেদিন রাতে যে শি মেনশনে আক্রমণ করে সে অনেকটাই পেইশুয়ের মতো কলাকৌশল আচরণ জানে, তবে আসলে সেটা কে ছিল এখনো অজানা। পেইশু আরো তদন্ত করতে বলে। ডু হ্যাং বলে চিংয়েকেও ভালো মনে হচ্ছে না। পেইশু বলে এমনি অনেক শত্রু, আরেকটা বাড়লে খুব একটা ক্ষতি হবে না। তখন পেইশু দেখে চিংয়ে লুকিয়ে শুনতে আসছে। এটা দেখে পেইশু ইচ্ছা করে ডু হ্যাংকে একটা বক্স দিয়ে বলে এটা লুকিয়ে রাখবে, চিংয়ে যেন না জানে। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি হয়, তাই রাতের আধারে লুকিয়ে সেই বাক্স খুঁজতে চায়। বাক্স থেকে একটা চিঠি খুঁজে পায়, আর সেখানে পেইলেং এর লেখা চিঠি ছিল, যাতে শি মেনশনের আক্রমণের দিনের কথা লেখা ছিল। চিংয়ে তো অনুমান করতে থাকে যে পেইলেংই আসলে খুনি। সে রাতে চিংয়ে ক্রাউন প্রিন্সের প্রাসাদে যায় আর লুকিয়ে গার্ডদের কথা শোনে। সেখান থেকে জানতে পারে প্রিন্স পেইলেং নাকি সে পরিবারের সবাইকে মেরে রাজার থেকে সুনাম নিয়েছে। গার্ডরা জেনারেল শিহির জন্য আফসোস করে। রানী নাকি শিহির জন্মদিন বড় করে পালন করে শ্রদ্ধা নিবেদন করবে, তারপর নতুন করে ক্রাউন প্রিন্সেস সিলেক্ট করবে। গার্ডরা নিজেরাই বলে এসব রাজকীয় চালাকি সাধারণ মানুষ বুঝবে না। এসব শুনে চিংয়ে ইচ্ছে করে দরজায় নক করে জেনারেল শিহির একটা চিহ্ন ফুল রেখে যায়। গার্ডরা বেরিয়ে এটা পেয়ে কিছুটা ভয় পেয়ে যায়। পরে চিংয়ে এসে পেইশুয়ের প্রাসাদে ঢোকার সময় পেইশুয়ের কাছেই ধরা পড়ে। চিংয়ে এরপর বুঝতে পারে পেইশু ইচ্ছে করে এভাবে সত্য জানালো। পেইশু বলে আমি বুঝতে পেরেছি তুমি আসলে চিংয়ে নও, তুমি একজনের প্রতিশোধ নিতে এখানে এসেছো। না হলে আজীবন বন্দি থাকা দুর্বল মেয়ে হুট করে কেন শি মেনশনে আসবে? তাই শত্রু খুঁজতে গিয়ে ভুল মানুষকে শত্রু ভেবো না। চিংয়ে বলে আমি আসলে কে এটা বড় বিষয় না, আসল কথা তো আমি প্রতিশোধ নিতে এসেছি। পেইশু একটা ছুরি বের করে চিংয়েকে দিয়ে বলে তোমাকে সুযোগ দিলাম নিজের হাতে শত্রু মারার, কিন্তু চিংয়ে তো পেইশুকে আক্রমণ করে বসে। এরপর ছেড়ে দিলে চিংয়ে চলে যায়। আবার চিংয়ে লুকিয়ে রাতে ক্রাউন প্রিন্সের প্রাসাদে যায়। সেখানে গিয়ে পেইলেংকে বই পড়তে দেখে নিজেদের পুরনো স্মৃতি মনে পড়ে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তাদের দুষ্টু মিষ্টি অতীত স্মৃতি। চিংয়ে এরপর সামনে পা দিতেই একটা ম্যাজিক সার্কেল চালু হয়ে যায়, আর পেইল্যাং সতর্ক হয়ে যায়। পেইশু তখন দ্রুত চলে আসে আর গার্ড আসার আগে চিংয়েকে নিয়ে চলে যায়। এরপর দুজনে একটা বাড়ির ছাদে বসে কথা বলতে থাকে। পেইশু আবার বলে তুমি আমাকে আবার ব্যবহার করতে চাইছিলে। চিংয়ে বলে আমি জানতাম না এমন হবে, আমি জেনারেল শিহির একটা চিহ্ন রেখে গিয়েছিলাম, তাই হয়তো তারা ধরে নিয়েছে শিহি মারা যায়নি, সেটাই ধরার জন্য এই ম্যাজিক সার্কেল চালু করেছে। এরপর প্রাসাদে ফিরে চিংয়ে ধন্যবাদ জানায় পেইশুকে আবারও বাঁচানোর জন্য। এখন শুধু একটা কাজে সাহায্য করুক, পেইল্যাংকে বিয়ে করতে। পেইশু জিজ্ঞাসা করে এতে তার লাভ কি? চিংয়ে বলে এভাবে পেইল্যাংকে পরাজিত করতে রাজ্য অধিকার করতে পারবে। পেইশু বলে তোমার সাহায্য ছাড়া আমি রাজ্য পাবো না তাই মনে হয় তোমার? চিংয়ে বলে সেটা বলছি না, তবে আমি একমাত্র যে কিনা আপনার অসুস্থতার ঔষধ হতে পারি। চিংয়ে এবার পেইশুকে উত্তেজিত করে যাতে সে রক্তপান করতে আসে, কিন্তু পেইশু নিজেকে কন্ট্রোলে রাখে। পরে চিংয়ে এবার পেইশুয়ের গলায় কামড় দেয়। আস্তে আস্তে পেইশু উত্তেজিত হয় আর চিংয়েকে আক্রমণ করে আর তার ঘাড়ে কামড় বসিয়ে দেয়, আর বলে তুমি ইচ্ছে করে আমাকে উত্তেজিত করছো যাতে আমি রাজি হই পেইল্যাং আর তোমার বিয়ের জন্য। এরপর চিংয়ে আর পেইশু অন্তরঙ্গ সময় কাটাচ্ছিল। তখন চিংয়ে আবার পেইশুকে বোঝাতে চেষ্টা করে কিভাবে পেইল্যাংকে বিয়ে করলে তার বিশ্বাস অর্জনের মাধ্যমে সুযোগ বুঝে ঘায়াল করা যাবে। এরপর পেইশুয়ের ক্ষমতা দখল সহজ হবে, কিন্তু পেইশু বলে তুমি ক্ষমতা পেলে তো আমাকে ভুলে যাবে, মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নেই। কিন্তু চিংয়ে হাল ছাড়ে না, আবার বোঝায় কারণ শি মেনশনে আক্রমণের দিন পেইশুয়ের ফিনিক্স ফুল পাওয়া গিয়েছিল, তাই অপরাধী হিসেবে পেইশুও তালিকায় থাকবে। পেইল্যাং সুযোগ ছাড়বে না। এরপর চিংয়ের ম্যাজিক্যাল আত্মা জাগ্রত করতে হেল্প চায়। পেইশু বলে ভেবে দেখব, তারপর উঠে চলে যায়। চিংয়ে তখন পেইল্যাংয়ের সাথে অতীত সুন্দর স্মৃতি মনে করে আর ভাবে কতই না মিথ্যা ছিল সে ভালোবাসায়। এরপর মনে মনে প্রতিজ্ঞা করে সে পরিবারের নামের অপবাদ মুছে দেবে, পেইল্যাংকে নিজের মুখে অপরাধ স্বীকার করতে বাধ্য করাবে।
এদিকে পেশু যখন রুম থেকে বের হয়ে রেডি হয়ে যাচ্ছিল, তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিন রাতে পেশু প্ল্যান করে গার্ডদের দিয়ে সেসব কথা শোনায় চিংড়িকে, যাতে পেইল্যাংয়ের প্রতি ক্রোধ আরও বাড়ে। তবে চিংড়ি রেখে যাওয়া চিহ্ন ফুল পাল্টে নিজের ফিনিক্সের ফুল রেখে যায়, যাতে চিংড়ি সন্দেহের বাইরে থাকে। সিন বর্তমানে আসলে ডুহ্যাং এসে পেইশুকে খবর দেয় যে পেইল্যাং কাল সভায় পেইশুকে নিয়ে একটা মারাত্মক চাল দেবে। পেইশু বলে, এই না হলে আমার ভাতিজা। পরের দিন সভায় সত্যি এক কর্মকর্তা এসে জানায় জনগণ নাকি উত্তেজিত হয়ে গেছে সেই পরিবারের বিচারের জন্য, আর সেদিন নাকি পেইশুয়ের ফিনিক্স ফুল পাওয়া গিয়েছিল সিমেনশনে। আবার জিনিসপত্র বাজেয়াপ্ত করার সময়ও পেইশু গিয়ে পেইল্যাংয়ের কাজে বাধা দিয়েছিল, তাই পেইশু হয়তো সিমেনশনের অপরাধের সাথে জড়িত। কিন্তু রাজা এসব মানতে নারাজ। তখন পেইল্যাং বলে সে তদন্ত করবে, আসল সত্য বের করতে চেষ্টা করবে। রাজা বলে, যা হয় করো, তবে তোমার আঙ্কেলকে মিথ্যা ফাঁসিও না। পেইল্যাং তখন অবশ্য এটা মেনে নেয়, কিন্তু মনে কি আছে কে জানে। পরে আলাদাভাবে রাজার সাথে কথা বলে পেইল্যাং। রাজা তাকে সব দিক থেকে সতর্ক করে। পেইশুয়ের ম্যাজিক্যাল আত্মার আলাদা পাওয়ার আছে, সেটা তাকে শক্তিশালী রেখেছে, তাই পেইশু যাই করে যেন ভেবেচিন্তে করে। এরপর পেইল্যাং বাইরে এসে আজকের সভায় পেইশুকে নিয়ে মন্তব্য করা কর্মকর্তাকে ইশারায় বলে প্ল্যান সাকসেসফুল হয়েছে। অন্যদিকে পেইশু আর চিংয়ে যায় লিংশি হাউসে আলাদা সময় কাটাতে। এখানে কথায় কথায় চিংয়ে বলে পেইশুয়ের কাছে পেইল্যাংয়ের অপকর্মের প্রমাণ থাকা সত্ত্বেও কেন সে ফাঁস করছে না। পেইশু বলে ক্ষমতা তো শি পরিবারেরও ছিল, কিন্তু তারাও শেষ হয়ে গেছে, তাই সুযোগ বুঝে কাজ করাই উচিত। চিংয়ে বলে রাজ্যের ক্ষমতা পাওয়ার চক্করে সাধারণ মানুষের জীবন আপনাদের কাছে কিছুই না, তবে সাধারণ মানুষ খেপে গেলে পরিস্থিতি ভিন্ন হতে পারে, তাই সতর্ক থাকবেন। পেইশু বলে আমাকে নিয়ে চিন্তা না করে নিজেকে নিয়ে করো। চিংয়ে বলে আমি কেন ভাববো। পেইশু বলে তুমি যেভাবে শি পরিবারের কেস নিয়ে উদ্বিগ্ন তাতে সন্দেহ আছে। তোমার কি মনে হয় জেনারেল শিহি সত্যি মৃত? কেন যেন মনে হয় তোমার মধ্যে শিহির মিল আছে, বিশেষ করে এই অন্যায় কোনো কিছু মেনে না নেওয়ার জেদ। চিংয়ে কিছুটা ঘাবড়ে যায়। এবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে সভায় পেইশুয়ের অতিরিক্ত অবান্তর খরচ নিয়ে রাজার কাছে শিহি বিচার দিয়েছিল, কিন্তু শেষ অবধি কোনো লাভ হয়নি। রাজা নিজের ছেলের থেকেও নিজের ভাইকে বেশি গুরুত্ব দিত, ছাড় দিত। সেদিন পেইশু ফেরার সময় শিহিকে জিজ্ঞাসা করে কেন তাকে ঘৃণা করে, সে কি পুরনো কথা ভুলে গেছে। শিহি বলে তাদের মধ্যে পুরনো কোনো বন্ডিং নেই। পেইশু তখন বলে এর জন্য পরে অনুশোচনা করতে হবে, কিন্তু শিহি কেয়ার করে না। এরপর চিংয়ের ঘুম ভেঙে যায়। সে চিন্তা করে এত সহজে পেইশুয়ের কাছে নিজের পরিচয় ফাঁস হতে দেওয়া যাবে না। পরের দিন পেইশু চিংয়েকে বলে আমি তোমাকে একবার চান্স দেব, এর মধ্যে তোমার ম্যাজিক্যাল আত্মা জাগ্রত করতে হবে, পারলে পারবে, না হলে মারা যাবে। এরপর ডুহ্যানকে বলে ম্যাজিক্যাল তীর ছুঁড়ে চেষ্টা করতে, কিন্তু ডুহ্যাং বলে চিংয়ে এটা সহ্য করতে পারবে না, কিন্তু পেইশু কথা কানেই নেয় না। এরপর ডুহ্যাং আর চিংয়ে উঠোনে আসে। ডুহ্যাং বলে আমি তীর ছুড়বো আর তোমাকে সেটা ম্যাজিক সার্কেল তৈরি করে সেটা প্রতিহত করতে হবে। চিংয়ে এবার অনেক চেষ্টা করে 3টা সার্কেল তৈরি করে। ডুহ্যাং এরপর তীর ছুড়ে দেয়। তীর প্রথম 2টা সার্কেল ভেদ করে 3য় সার্কেলে এসে আটকে যায়, কিন্তু চিংয়ে বেশিক্ষণ আটকে রাখতে পারে না। তীর এবার চিংয়েকে আঘাত করতেই যায়, কিন্তু পেইশু এসে তীর আটকে নেয়। পেইশু এসে চিংয়েকে জড়িয়ে ধরে। তীরটা সরিয়ে দেওয়ার পরে দুজনে অনেকক্ষণ এভাবে জড়িয়ে থাকে। পরে পেইশু বলে তুমি কোনো কাজের না, তুমি যদি আমার উপকারে না আসতে তাহলে আজকেই মারা পড়তে। সেদিন রাতে ছিল পূর্ণিমার রাত। যথারীতি প্রতি পূর্ণিমায় পেইশু চিংয়েকে ঘাড়ে কামড় দিয়ে রক্ত পান করে। আজও চিংয়ে এসেছে, তবে ঘাড়ে কামড় দেওয়ার কিছু সময় পরে পেইশুর অস্বস্তি লাগে। এবার চিংয়ে বলে আমি নিজেকে বিষ দিয়েছি, এখন তুমিও আমার সাথে বিষে কষ্ট পাবে। পেইশু বুঝতে পারে কোন বিষ। তখনই পেইশু বলে আমার থেকে তুমি বেশি কষ্ট পাবে। চিংয়ে বলে সমস্যা নেই, আমার ম্যাজিক্যাল আত্মা জাগ্রত করতে সাহায্য করো, তাহলে দুজনেই একসাথে শেষ হব। কিন্তু দেখা যায় পেইশুকে এই বিষ কিছুই করতে পারে না। উল্টো পেইশু জোর করে চিংয়েকে কিস করে বলে নিজে একটু স্বাদ নিয়ে দেখো, তোমাকে মনে হয় বেশিই ছাড় দিয়ে দিয়েছিলাম। এরপর চিংয়েকে বন্দি করে ম্যাজিক্যাল চাবুক দিয়ে আঘাত করে আহত করা হয়। একদিন এক রাত বন্দি থেকে অত্যাচারিত হওয়ার পর ডুহ্যাং আসে পেইশুয়ের কাছে মেডিসিন পাঠাবে কিনা চিংয়েকে সেটা জানতে। পেইশু মেডিসিন পানিতে ফেলে দেয়, তার অনেক সহ্য ক্ষমতা আছে, এসব লাগবে না।
অন্যদিকে চাবুকের আঘাতে জর্জরিত হয়ে একসময় জ্ঞান হারায় চিংয়ে। পরে যখন তার জ্ঞান ফেরে নিজেকে সে শিহির রূপে পায় আর শিমেনশনে আবিষ্কার করে এমনকি মাস্টার শিও জীবিত আছে। শিহি তো বাবাকে দেখে জড়িয়ে ধরে। মাস্টার শি ভাবে মেয়ে হয়তো অসুস্থ, তাই দুঃস্বপ্ন দেখেছে। এবার মাস্টার শি দেখায় ক্রাউন প্রিন্স দেখা করতে এসেছে। প্রথমে শিহি একটু ভয় পায়, কারণ এই পেইল্যাং একসময় ক্ষতিকর হবে। তবে পেইল্যাং এসেছে তাদের বিয়ের ড্রেস নিয়ে শিহিকে ট্রায়াল দিতে। পেইল্যাং শিহির ড্রেস পরে আসার পর সুন্দর করে চুল বেঁধে দেয়, কিন্তু শিহির মন উদাস দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে। শিহি তখন বলে, আমি একটা দুঃস্বপ্ন দেখেছি, দেখলাম আমি মারা গেছি। পেইল্যাং তখন জড়িয়ে ধরে বলে, এরকম বাজে কথা আর বলবে না। এরপর শিহি বলে, তোমাকে একটা সিক্রেট বলবো। এই বলে পেইল্যাং কাছে আসতেই শিহি ছোড়া দিয়ে পেইল্যাংয়ের গলায় মারে। এরপর গলা চেপে ধরে উঁচু করে ফেলে আর বলে, সেই পরিবারের সবাইকে খুন করার শাস্তি, আর যাতে খুন করতে না পারো। কিন্তু কিছু সময় পর পেইল্যাং গায়েব হয়ে যায়। শিহিকে চারপাশে থেকে অনেক লাল ফিতে এসে হাত পা গলা বেঁধে টানতে শুরু করে।